না না প্রশ্ন করেন, আমি শুধু তুষার ভাইয়ের মানে প্রথম কথা হচ্ছে আমি কোনো উত্তর জানি না, সুতরাং আমার কোনো টেনশন নাই। আমি শুধু তুষার ভাইয়ের কথা থেকে একটু বলি যে গত সরকারের সময়টা কিরকম ছিল। গত সরকারের সময় 2015 সালে আমি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ওনাকে একটা প্রশ্ন করছিলাম একটা সংবাদ সম্মেলনে। ওই এক প্রশ্নের জেরে আমি তারপরে 2018 নির্বাচনের শেষ পর্যন্ত বাংলাদেশে ছিলাম। আমাকে আর কোনোদিন প্রধানমন্ত্রী কার্যালয়ে কোনো অনুষ্ঠানে কখনো কোনো সংবাদ সম্মেলনে অথবা কোনো অন্য কোনো অনুষ্ঠানে কখনো দাওয়াত দেওয়া হয়নি। জেলে তো নেয়নি। না, জেলে নেয় নাই। কিন্তু কোনো দিন মানে আমাকে কোনো মানে একদম অনেক ইয়া ছিল। আবার তুষার ভাই জেলে জেলে তুষার ভাই জেলে কিছু কিছু লোকরে উনি নিছেও। আমরা যদি একটু মনে করি, আমরা মনে করলে দেখবো যে কার্টুন আঁকার জন্য কিশোরকে জেলে নিছে। আমরা যদি দেখি যে ওই ভাইকে মেরে ফেলছে, মানে আমাদের যে কুমির ইয়া ছিল তুষার ভাই, ওনার নাম জানি কি, যে কিশোর সাথে যাকে জেলখানায় নেওয়া হয়েছিল, উনি জেলখানায় মরে গেছিলেন আসলে। তারপরে আমরা দেখি যে সাইফুজ্জামান শিখর, হ্যাঁ, এই জন্য তো অত্যাচারের বিদায় হওয়ার কারণে আমরা খুশি হয়েছি। ওই একই অত্যাচার হইলে আমরা এই অত্যাচারের বিদায় তো খুশি হওয়ার কথা। অ্যাবসলিউটলি। কিন্তু মানে মানে ঠিক মানে তুলনা করলে আমিও সোহাগকে প্রশ্ন করার দায় আমি টেলিভিশনে ঢুকতে পারি নাই 5 বছর। এক্স্যাক্টলি, হ্যাঁ। তুলনা করাটা আসলে একটা অনুচিত কাজ। কারণ হচ্ছে যে আমি তুষারের সাথে শতভাগ একমত। আমরা তো ওই বন্দোবস্ত বা ওই ব্যবস্থাপনা চাই নাই বলেই আমরা খুব খুশি হইলাম, আনন্দ করলাম, খুব ফুর্তি করলাম, খুবই মানে কি বলবো আনন্দের চোটে আমার ডয়েচে ভেলের চাকরি শেষ হয়ে গেছিল। মানে আমি হচ্ছে ছুটিতে ছিলাম। মানে ঘটনা হয়েছে জুলাই মাসে, এটা হয়েছে তো আমি 5 জুলাই একটা শো করছিলাম, 12 জুলাই, 19 জুলাই, 26 জুলাই। তারপরে হচ্ছে যে এখন আপনি একটা জায়গায় কাজ করলে আপনি অবসর প্রস্তুতিকালীন ছুটি আছে না, সেই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আমি চলে গেছি, যেটা আগে থেকে ঠিক করা। মানে আমি এত খুশি হয়েছি, ডয়েচে ভেলে যখন আমার ছুটি থেকে আমাকে অনুরোধ করলো যে এত বড় ঘটনা ঘটছে, তুমি আইসা একটু এই অনুষ্ঠান এই 3-4 দিন এটা করে দেওয়া যাও। এবং এইটা তারা মানে কি বিপদে পড়ছে তুষার ভাই জানেন? তুষার ভাইকে বলি ইয়ারে বাদ দেয়া, ওদের বিপদ হচ্ছে ওরা আমাকে আর পে করতে পারবে না, বিকজ ওদের পুরো পেমেন্টের বাদ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, ওদের সাথে আমার সম্পর্ক শেষ। আমার ফ্রিল্যান্সার হিসেবে কোনো টাকা দিতে পারবে, বিকজ আমি একটা ফ্রিল্যান্সার। এটা এখন আমাকে পয়সা মানে এটার মধ্যে পয়সা দিতে পারবে না। আমি যদি ওইখানে যদি আমি আহত হই, নিহত হই, আমার মাথার উপরে যদি ওদের কোনো কিছু একটা খুইলা পড়ে, ইউরোপিয়ান ইন্স্যুরেন্স সিস্টেমে আমাকে অনেক টাকা দিতে হবে, হ্যাঁ অনেক ক্ষতিপূরণ দিতে হবে। ওরা মানে এইটা আমাকে ওরা বলা, এবং 3 দিন মানে এটা তো জাস্ট আমি খালি জাস্ট খুশি হয়েছি। আমি তখন আমেরিকাতে আসবো, আমার সব কিছু আমি প্যাক করতেছি, কিন্তু খুশিটার চোটে আমি 5, 6, 7, 8 4 দিন আমি ডয়েচে ভেলেতে আমি অনুষ্ঠান করছি। 1টা 2টা না, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পুরাটা সময়। এই যে আমরা খুশি হইলাম, এই খুশিটা আমরা কেন হয়েছি? মানে ইউনূস সরকার আইসা আমাদেরকে চাকরি দিবে, ইউনূস সরকার আইসা আমাদেরকে উপদেষ্টা বানাবে, এই যে ইউনূস সরকার আইসা আমাদেরকে 2টা টাকা দিবে, ব্যবসা দিবে, বাণিজ্য দিবে। আমি তো ওই সময়ই খুব ভালো করে জানি যে ইউনূস সাহেব এখন থেকে আর আমরা চিনবে না। আমি আজকে থেকে আমি আপনার বলে রাখি, আমি আপনার নর্মাল কথা বলি, কেন আমার তুলনা শুনলে আমার রাগ লাগে। তারেক সাহেবকে আওয়ামী লীগ সরকার গত কতদিন মানে তুষার ভাই ডেট মনে থাকে, আমার ডেট মনে থাকে না, মানে একটা সময় থেকে বলা হলো না যে উনাকে আর দেখানো যাবে না, উনাকে আর সাক্ষাৎ নেওয়া যাবে না। ওরও 2 বছর আগে থেকে, মানে মোটের উপর 5 বছর আগে থেকে আমি জনাব তারেকের একটা ইন্টারভিউর জন্য আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। ইন্টারভিউ দেয় নাই তো দেয় নাই, যে আচ্ছা ঠিক আছে আমি কারোর সঙ্গে কথা বলতেছি না। তারপর তো কথা বলতে শুরু করলো, আজকে বিবিসি, কালকে আল জাজিরা, পরশুদিন রয়টার্স, তো কথা বলে, এখনো তো দেয় নাই। এটা কারণ কি? আমরা ইন্টারভিউ নিতে গেলে সবসময় দেখা যায় যে আমরা পিছিয়ে থাকি, যারা ফরেন মিডিয়া যেগুলো আছে তারা সবসময় পেয়ে যায়। আমার মনে হয় যে ফরেন মিডিয়ার একটা গ্ল্যামার এটাকে আকর্ষণ করে। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি, আমি তো ডয়েচে ভেলে, আমি তো ফরেন মিডিয়াতে ছিলাম, এবং বাংলাদেশের মিডিয়াতে উনার ইন্টারভিউ নেওয়া বন্ধ। আমি মানে ওই যে উনার প্রেস টিম 2-1 জন তো এখন আছে, উনাদের কাছে জানতে চাইলে যেতে পারবেন। মানে আমি কোনো স্টোন আনটার্ন রাখি নাই, দেয় নাই তো ইন্টারভিউ। এখানে আসার পরেও তো আমার ডয়েচে ভেলের সাবেক কলিগ আরাফাতকে উনি ইন্টারভিউ দিল, আমাকে দিল না তো, দেয় নাই তো। এবং আমি বলি এটা তো প্রধানমন্ত্রী হওয়ার আগেই দেয় নাই, প্রধানমন্ত্রী হওয়ার পর আরো দিবে না। এখন এটা বলতে পারে যে ভাই ভাল লাগে না, বা তোমার ভাল লাগে না, বা তোমার প্রতিষ্ঠানের ভাল লাগে না, এই জন্য দেই না। কিন্তু ঘটনা এরকম আবার নাও হইতে পারে, আমি ঠিক জানি না। দুটি বিষয় হতে পারে। আমরা সবসময় দেখি যে
পরিবর্তন হয়েছে। আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস সাহেব, আপনি ভাবছিলেন যে তিনি এখন আর আমাকে চিনবেন না, আমাকে আর ইন্টারভিউ দিবেন না। এরকম তো আমরা অনেকের ক্ষেত্রেই দেখি। এই বিষয়গুলো কেন হয়? এটা কি ক্ষমতায় যাওয়ার পরেই না, এইটা যেটা হয় যে ক্ষমতায় যাওয়ার পরে বা ক্ষমতায় থাকাকালীন সময় কিছু লোক মনে করে যে আমি কোনো আনকমফোর্টেবল কোশ্চেনের সম্মুখীন হব না, এক্স্যাক্টলি আমার কোনো কোশ্চেনে আমি আনকমফোর্টেবল হব না। আপনারা বলতেছেন তো যে তারেক সাহেব গতকাল কোশ্চেনটা ভালো হ্যান্ডেল করছে, কিন্তু আপনি যদি তারেক সাহেবের পাশে আপনি মির্জা ফখরুলকে দেখেন, যারে দেখে আমার আরো বেশি হাসি পাইছে। মির্জা ফখরুল সাহেব তো হাত নাইরেটের এরকম একটা এটা দেখে আমার আরো বেশি আমি হাসতেছিলাম, কারণ আমি প্রশ্ন করার সময় আমি এটা আমার একটা প্রকৃতি, যে আমার কাছে মনে হয় যে এটাকে ইউফেমিজম বলে, যে আমি একটা ভালো এবং আমার সাথে যে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাতের জায়গায় আমি না, সেইটা আমি মনে করি যে এটা ক্লিয়ার করা দরকার। আসলে আমি না, আমার কাছে মনে হয় আজকে আপনি দেখবেন যে এই প্রশ্ন করাটা নিয়ে তুষার ভাই, এই প্রশ্ন করাটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানাইছে হচ্ছে আমাদের এনসিপির ভাইরা, তো বা জামাতের ভাইরাও মনে হয়, কিন্তু এনসিপির যে ভাইদের আমি চিনি আর কি, ধরেন হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে বলছে কি নিয়ে অত্যন্ত তৎসম শব্দটা ব্যবহার করে, অভয় শব্দটা আসছে, যে সাংবাদিক কি আসলে এইভাবে কাউকে প্রশ্ন করতে পারে? 100 বার পারে। ইউনূস সরকার ভয় দেখায় নাই, অভয় প্রশ্ন করা জিজ্ঞেস করবে না। প্রথম কথা হইল আমার এই যদি অভয় দেন কয়ে, কিন্তু আমি তার অভয়ের জন্য থামি নাই, আমি একই জায়গায় এটা বলছি, সঙ্গে সঙ্গে বলছি এটা হচ্ছে একটা বাগধারা 3 শব্দের। আমি সেইটাই বলতে নিছিলাম। আমি আমার একজন গবেষক বন্ধুকে আমি অনুরোধ করছি যে দেখতে যে হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও প্রশ্ন করার সময় আমি যদি অনুমতি দেন তবে এটা বলি, এটা আমি বলছি কিনা, কারণ এটা আমার মুদ্রা দোষ, এটা আমি বলি অভয় দেন, অনুমতি দেন, আমার ধারণা, আমি এটা জামায়াতের আমির সাহেবকে বলছি, আমির সাহেব তো এখন ক্ষমতা আসে না, আগেও ক্ষমতায় ছিলেন না, যে ক্ষমতার সাথে গিয়ে আমি এবং এইরকম করে হাইসাই বলছি, মানে হয়তো অত বেশি, কারণ মির্জা ফখরুল সাহেবের দিকে আমার আসলেই অনেক বেশি হাসি পাইছে, উনি এত বেশি উত্তেজিত হয়ে গেছিল, হাত টাত নাইরে একেবারে একটা অবস্থা আর কি। আমার মনে হয় যে আমি জামাত ইসলামের আমিরকে অবশ্যই যদি অনুমতি দেন এটা বলছি, এটা হাসান সাহেবকেও বলছি, আমার ধারণা এটা আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও বলছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনে দাঁড়ায়া বললেন, আমাকে কোট কইরা, যে একজন সাংবাদিক বলেছেন উনি ক্ষমতায় আসার আগে যদি অভয় দেন তবে কথা বলবো, যদি অভয় দেন তবে কথা বলবো না। ভাই, ডিজিটাল ফুটপ্রিন্টে সব কিছু দেখা যায়। আমি যদি অভয় দেনের পরে একটা পজ একটা কমা কিচ্ছু দেই নাই। আমি যদি অভয় দেন তাহলে প্রশ্ন করি আপনাকে যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আপনার করতে হইল কিনা 200টা আসন পাওয়ার পরে। সংবাদ সম্মেলন হচ্ছে এরকম একটা জায়গা, এই জায়গার মধ্যে তো আপনি ব্যাক এন্ড ফোর্থ কোশ্চেন করতে পারতেছেন না, আপনার একটা কোশ্চেনই আপনি করতে পারবেন। তো এখন অনেকে আমাকে এই জ্ঞান দিচ্ছেন কত প্রশ্ন করার ছিল, আপনি অনেক প্রশ্ন করতে পারতেন, যে ভাই আমি ছাড়াও তো ওইখানে 500 সাংবাদিক ছিল, তো ভাই আরো 15টা প্রশ্ন হয়েছে, তো আপনি সন্তুষ্ট থাকেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস, এই প্রশ্নটি হয়তো আর কেউ করতেন না, যেটি আমি জানি না, এই প্রশ্নটি নিয়েও আমি অনেক প্রাউড, এই প্রশ্নটা আমি কইরা একদম পৃথিবী উল্টাই ফেলছি, এটা আমি ভাবি না। আবার পাশাপাশি এইটাও ভাবি না যে এই প্রশ্নটার কারণে বাংলাদেশের সাংবাদিকতা ধুলোর সঙ্গে মিশে গেছে, এটাও ভাবি না। আমি মনে করি যে একটা মানে ঘটনা হয়েছে কি, আমরা তো তুষার ভাই সহ আরো কয়েকজনের কথা মনে পড়ছে, উনাদের সময়ের মতো, উনাদের মতো এত চটজলদি বুদ্ধির এবং এত তীক্ষ্ণ মানুষ না। আমরা তো এটা মাঠের রিপোর্টার, ওই সময়টা মনে হয়েছে 4-5 ঘন্টা ধরে, এর আগে আরো 2 ঘন্টা ধরে প্রস্তুতি ওনার কাছে, কি প্রশ্ন করব, ওটা আমার কাছে ওই সময় মনে হয়েছে যে আই কুড আস্ক দিস কোশ্চেন। কিন্তু এটার মানে তেল, এটার মানে তোষামদি, এটার মানে, এবং বাবারে বাবা কতগুলি চ বর্গের খ বর্গের শব্দ ব্যবহার করেন ওনারা। আসলে সেটি আমরা দেখি। আপনি হাসলেন কেন? আমি হাসা নাকি প্রশ্ন লঘু করে ফেলছি? এত বড় প্রতিষ্ঠানে, এত বড় অনুষ্ঠানে নাকি হাসা যায় না? সেটি আসলে এক একজনের যার যে অবস্থান, কিন্তু আমার মনে করি, আমি আমার যেটি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে মনে করি, এটি এক একজনের না, ঠিক আছে, আমি এইটাও মানতে রাজি আছি, তুষার ভাই যদি এখন আমার সাংবাদিকতা শিক্ষক হিসেবে বলে, খালেদ এটা করছো কেন, এটা করা তোমার ঠিক হয় না, আমি এইটা মানতে রাজি আছি। কিন্তু তুষার ভাই যদি আমারে বলে, খালেদ তুমি এটা করছো তারেক সাহেবের কাছে টাকা খাইয়া, দ্যাটস মাই প্রবলেম। যে হ্যাঁ, এটা আপনি তো আমরা কইতেই পারেন ভাই, আমরা তো পাবলিক প্রেজেন্স আমাদের, আপনি তো কইতে